আর কি আলাদা হয়েছে, জাইমান অক্সিজেন আলাদা হয়েছে। ঠিক আছে, ওকে। এই জাইমান অক্সিজেনটা হলো কি বলছিলাম, মেইন ওয়েপন, যেটা কি করে জীবাণুকে, জীবিত জীবাণুকে মৃত জীবাণুতে পরিণত করে। স্যার আমি পরীক্ষা কিভাবে লিখবো যে ও প্লাস জীবিত জীবাণু সমান মৃত জীবাণু? হ্যাঁ এভাবে লিখবে, কারণ বই এভাবে আছে। এবং এটা এর সাথে আরো একটা কাজ করে, এটা কি করে, রঙিন পদার্থকে বর্ণহীন যৌগে পরিণত করে। তো ব্লিচিং পাউডার বলতেছি, এই টয়লেট ক্লিনারের মাধ্যমে ময়লা পরিষ্কার করলে আমাদের এই 4টা বিক্রিয়া অন্তত খাতায় দেখাতে হবে। এই 4টা বিক্রিয়া খাতায় দেখাতে হবে, এই 4টা বিক্রিয়া, যার মধ্যে 3টা বিক্রিয়া অনেক ইজি, দেখাই বোঝা যাচ্ছে, এটা দেখেই বুঝতে হবে যে HCl আর জাইমান অক্সিজেন আলাদা হবে। তারপর জাইমান অক্সিজেন জীবিত জীবাণুকে মৃত জীবাণুতে পরিণত করে, রঙিন পদার্থকে বর্ণহীন। এই 3টা মনে রাখা আমার লাগতো না, আমি যখন তোমাদের এসেছিলাম জাস্ট মনে রাখতো তো এটা। ঠিক আছে, সো একটা বিক্রিয়া মনে রাখলেই হয়, আর বাকিগুলো অটোমেটিক করা যায়। ঠিক আছে, বুঝা গেছে? বুঝা গেছে এই জিনিসটা, টয়লেট ক্লিনারের ব্যাপারটা বুঝা গেছে। এরপরে আমরা চ্যাপ্টারের একবার মোস্ট ইম্পর্টেন্ট টপিকে চলে যাবো। টপিকটার নাম হলো সাবান এবং ডিটারজেন্ট। ঠিক আছে, জি হ্যাঁ, টয়লেট ক্লিনারের ক্ষেত্রে ধরো বিভিন্ন ধরনের রঙিন পদার্থ, মানে ধরো রং রং জাতীয় কোনো পদার্থ যেটা টয়লেটকে, মানে টয়লেটের মধ্যে ময়লা সৃষ্টি করছে, সেটাকে বর্ণহীন করে দিলে যে কালারটা, যেমন যেটা বেসিনের কালার যেটা, সেটা রয়ে যাবে এই টাইপের। ঠিক আছে, আচ্ছা। এছাড়া মেইন কাজ কি, জীবাণু ধ্বংস করা। ঠিক আছে, আচ্ছা, এটা গেল টয়লেট ক্লিনারের ব্যাপারটা। এবার আসি সাবান এবং ডিটারজেন্ট। এখানে একটা দেখো কাপড় কাচা সোডা বলে একটা টপিক আছে, এই টপিকটা একটু তোমরা দেখে নেবে। ঠিক আছে, জাস্ট এটা কিছুই না, কাপড় কাচা সোডা, আমি একটু মুখে বলে দিচ্ছি। এটাকে আমরা এমনিতে কি বলি, এটার নাম কি? সোডিয়াম কার্বনেট। এটাকে আরেকটা নামে ডাকা হয়, এটাকে বলা হয় সোডা অ্যাশ। কি বলে? এর সাথে যখন 10 অণু পানি যুক্ত অবস্থায় থাকে, এটাকে বলা হয় কাপড় কাচা সোডা। কি বলে? সো কাপড় কাচা সোডা, এটার সাথে জাস্ট 10 অণু পানি পানি যোজন বিক্রিয়া করে। কি যোজন বিক্রিয়া? এটা আমরা কোনটা দেখছিলাম, চ্যাপ্টার 7-এ দেখছিলাম। ঠিক আছে, সো এটা প্লাস 10 অণু পানি সমান এই জিনিসটা তৈরি হয়েছে। জাস্ট এই বিক্রিয়াটা পারবে না দেখে নিতে? আশা করি পারবে। তো আমরা মেইন টপিকে চলে যাই। সাবান এবং ডিটারজেন্ট, এগুলো অনেক বেশি আসছে পরীক্ষায়। ঠিক আছে, সাবানে আসে, একটু মনোযোগ দিয়ে দেখো সবাই। ঠিক আছে, তো সাবান এবং ডিটারজেন্ট, সাবান জিনিসটা কি? সাবান জিনিসটা হলো উচ্চতর ফ্যাটি অ্যাসিডের একটা সোডিয়াম লবণ। ঠিক আছে, সাবান মানে হলো, সাবানের সংজ্ঞা থেকে আমরা সাবানের জিনিসটা দেখবো। সাবান হলো দীর্ঘ কার্বন শিকল বিশিষ্ট উচ্চতর ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিড বলা যায়, জৈব অ্যাসিডের সোডিয়াম অথবা পটাশিয়াম লবণ, এটাকে বলা হয় কি? সাবান। সো আমরা যে কোনো একটা অ্যাসিডের সাধারণ সংকেত কি? ঠিক বলতো, অ্যাসিডের সাধারণ সংকেত কি? জৈব যৌগ পড়ে আসছি আমরা, অ্যাসিড কিভাবে করি বলো? CnH2n+1, ভেরি গুড, C=OH। ঠিক আছে, এখন আমরা একটা উচ্চতর ফ্যাটি অ্যাসিড থেকেই তো একটা উচ্চতর ফ্যাটি অ্যাসিডে কি পাই? সোডিয়াম লবণ পাই। এটা আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দেখছিলাম। ঠিক আছে, আচ্ছা, তো একটা উচ্চতর ফ্যাটি অ্যাসিড। সাধারণত সাবানের তৈরির বেলায় যে কার্বনটা ইউজ করা হয়, এটা 13 থেকে 18 পর্যন্ত। মিনিমাম এন এর মান কত থেকে কত হতে হবে? 13 থেকে 18 হতে হবে। ঠিক আছে, সো এন এর মান যদি আমি 17 বসাই, তাহলে এখানে এইচ কত আছে? 17 গুণ 2 34, 34 থেকে 35, H35COOH। এই যে যৌগটা তৈরি করে এটাকে বলে স্টিয়ারিক অ্যাসিড। কি বলে? এটাকে বলে স্টিয়ারিক অ্যাসিড। কি বলে? এই স্টিয়ারিক অ্যাসিডের সোডিয়াম লবণকে আমরা কি বলতেছি? সাবান বলতেছি। ঠিক আছে, এটা থেকে আমাকে সোডিয়াম লবণ বানাতে হবে। তো আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করছিলাম না, যে কোনো একটা অ্যাসিড থেকে সোডিয়াম লবণ বানাতে গেলে কি করতাম আমরা? জাস্ট NaCl এর সাথে বিক্রিয়া দিয়ে দিতাম। ঠিক আছে, এটাকেও সেম NaCl এর সাথে বিক্রিয়া দিব। C17H35COOH+ NaCl। আচ্ছা বলতো, অ্যাসিড জলীয় দ্রবণ কি বিয়োগ করে?
এইচ প্লাস আয়ন ত্যাগ করে, দ্যাটস ওয়াই এইচ প্লাস, আর এই সম্পূর্ণ এই জিনিসটা মাইনাস, এদিকে Na প্লাস Cl মাইনাস, তো প্লাস মাইনাস যুক্ত করে দাও, বিক্রিয়া অটোমেটিক হয়ে গেছে। C17 H35 C ডাবল ও Na, আর ওদিক দিয়ে কি হবে HCl। এই যে C17 H35 C ডাবল ও Na পাইছো, এটা যেহেতু স্টিয়ারিক অ্যাসিড থেকে তৈরি হচ্ছে, তাই এটার নাম হলো সোডিয়াম স্টিয়ারেট, আর এটাই হলো কি আমাদের সাবান। ঠিক আছে, এটা হলো সোডিয়াম স্টিয়ারেট। সাবানের কিছু মূল উপাদানগুলো সবসময় একই থাকে, বাট এখানে পরবর্তীতে অনেক ধরনের ইনগ্রিডিয়েন্টস ফ্লেভার টেভার অ্যাড করে একটা লাইফ বয় হয়ে যায়, একটা ডাব হয়ে যায়, একটা লাক্স সাবান হয়ে যায়। ঠিক আছে, এই ধরনের সমস্যা। এন এন এর মান মিনিমাম 13 থেকে 18 হতে হবে। ঠিক আছে, বইয়ে 12 লিখছে, 12 লিখলে 12 আছে, বই সত্য। ঠিক আছে, উচ্চতর শ্রেণীর বইতে উঠে লিখবে 13 থেকে 18 আছে। আচ্ছা 12 লিখলে 12 লিখে সমস্যা। ঠিক আছে, 12 থেকে 18, 18 লিখছে নাকি এর চেয়ে বেশি লিখছে? 12 থেকে 18। ঠিক আছে, ওকে যাক। তো স্টিয়ারিক অ্যাসিডের সোডিয়াম লবণকে আমরা কি বলতেছি? সাবান বলতেছি। এটা হলো সাবান তৈরির একটা নরমাল প্রসেস, যেটা অ্যাসিড থেকে তৈরি করা হচ্ছে। তো সবসময় যে আমাদের হাতে অ্যাসিড থাকবে এমন তো না। ল্যাবরেটরি গুলোতে বা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কিভাবে সাবান তৈরি করা হয়, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যে পদ্ধতি, এতটুকু পর্যন্ত বুঝছো আগে? বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যে পদ্ধতিতে সাবান তৈরি করা হয়, প্রক্রিয়াটার নাম হলো সাবানায়ন প্রক্রিয়া। কি প্রক্রিয়া? সাবানায়ন প্রক্রিয়া। তো সাবানায়ন প্রক্রিয়াটা একটু দেখবো। বেসিক্যালি তেল আর চর্বি ক্ষারের সাথে বিক্রিয়া করে সাবান ও গ্লিসারিন তৈরি করে। কি তৈরি করে? যেই বিক্রিয়ায় বা যেই প্রক্রিয়ায় তেল ও চর্বি একটা ক্ষারের সাথে বিক্রিয়া করে সাবান এবং গ্লিসারিন তৈরি করে, প্রক্রিয়াটার নামটাই কি? সাবানায়ন প্রক্রিয়া। প্রক্রিয়াটার নাম কি? সাবানায়ন প্রক্রিয়া। আবার সাবানা লিখে দিও না, ঠিক আছে? সাবানায়ন প্রক্রিয়া। ঠিক আছে, আচ্ছা, ওকে। তোমার এখন সাবান নার্কোস কেন করতে চাবি বুঝলাম। আচ্ছা দেখো, ওকে দেখো, এখানে এই বিক্রিয়া করার সময়, এই বিক্রিয়া তোমাদের বইয়ে নেই কিন্তু এটা মাঝে মধ্যে আসে টেস্টে। এই বিক্রিয়া করার জন্য জাস্ট প্রথম তেল বা চর্বির যেটা সংকেত, এটা লিখে দেবো, এটা মনে রাখতে পারবে কিছু না। এরপরে বাকিগুলো অটোমেটিক করা যাবে। ঠিক আছে, প্রথমে তেল বা চর্বির সংকেত যেটা আছে, এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে, তাও 2-3 বার প্র্যাকটিস করলে হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এখানে খার হিসেবে ইউজ করবে NaOH অথবা কি KOH। আচ্ছা, তো আমরা এখানে তেল বা চর্বির সংকেতটা লিখি CH2 CH C double O C17 H35। CH2 C double O C17 H35। এটা হলো নরমালি তেল বা চর্বির একটা সংকেত। আচ্ছা, কেন কেউ বলতে পারবো আমাকে যে কার্বনের মাঝখানে সব উপরে দুইটাতে H2 বাড়াতে একটা H কেন? কারণ 4টা হাত পূরণ করতে হবে। ঠিক আছে, আমরা জৈব যৌগ পড়ে আসছি, আমরা জানি যে এইসব যৌগে কার্বন সবসময় কি করতে হয়? 4টা হাত পূরণ করতে হয়। সো এটা হলো তেল বা চর্বির সংকেত। বিশেষ করে স্টিয়ারিক অ্যাসিডে সোডিয়াম লবণ যুক্ত যে সাবানটা আছে, ওই সাবানটা তৈরির বেলা এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, সো এতটুকু জানলে হবে এটা একটা তেল বা চর্বির সংকেত, এর চেয়ে বেশি কিছু জানার দরকার নেই আপাতত। ঠিক আছে, এরপরের কাজটা একেবারে ইজি, এতটুকু পর্যন্ত লিখে নেওয়া হবে। এরপরের কাজটা একেবারে ইজি, এরপর জাস্ট বিক্রিয়াটা দেখাবো, দেখলেই বুঝে যাবে। ঠিক আছে, বুঝছো?
আচ্ছা, এরপরে এটার সাথে NaOH এর বিক্রিয়া দিব। দেখো এটা হলো ওয়ান কাইন্ড অফ প্রতিস্থাপন বিক্রিয়া, আর কিচ্ছু না। ঠিক আছে, সো তোমরা এখানে একটা জিনিস খেয়াল করো, আমি এটা 3 মোল নিব। কয় মোল নিব? এটা যাতে মাথা থাকে, কয় মোল NaOH নিতে হবে? 3 মোল। আচ্ছা, তো নর্মালি জাস্ট এখানে এরকম C17H39 এই মূলকটা কয়টা আছে? Na কয়টা আছে? তো তৈরি হয়ে গেল আমাদের সাবান একটি প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে। C17H35 Na কয় মোল? 3 মোল হয়ে গেল। এখন এই 3টা হাত খালি হয়ে গেছে না? যুক্ত হওয়ার মতো কয় মোল OH আছে? জাস্ট 3 মোল OH এখানে 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 যুক্ত হয়ে যাবে। এটাই গ্লিসারিন। CH2OH CHOH CH2OH। এখানের মধ্যে সাবান, চর্বি এবং কারের সাথে বিক্রিয়া করে সাবান আমার কি তৈরি হয়েছে? গ্লিসারিন তৈরি হয়েছে। মাথায় রাখবে, এটা যেভাবে করাইছে ওভাবে লিখবে। ঠিক আছে, এই 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 সংকেত গুলো কাবিলগিরি মারা এভাবে, মানে এই জিনিসটা বাঁকা টাকা করে লিখিও না। ঠিক আছে, যে এরকম লিখছে এভাবেই তুলবে, এভাবে খাতা লিখবে। ঠিক আছে, পটাশিয়াম হাইড্রক্সাইড ব্যবহার কর তুই এখানে এনে যে কে বসা না, আমি তোকে বারণ করছি। সমস্যা হবে কেন? সমস্যা হবে এখানে কে হবে? এটাও তো সাবান। ঠিক আছে, তুমি লাক্স সাবান ইউজ করো, আমি বুঝতে পারছি। বললাম তো ইউজ করা যাবে তো। হ্যাঁ, ডিটারজেন্ট এখন আসেনি, ডিটারজেন্ট তখন দেখাবো। ঠিক আছে, না এটা তো এসিড থেকে সাবান তৈরি করছিলাম কিছুক্ষণ আগে। হ্যাঁ, এসি করা যাবে। কে তৈরি করতে গেলে কেসি ইউজ করা যাবে না? যাবে তো। আচ্ছা, এটা বোঝা গেছে। এটা তুলছো সবাই? এটা কিন্তু বলে নাই, তুলছো? ওকে, এবার গেল আমাদের আসে ডিটারজেন্ট প্রস্তুতি। ডিটারজেন্ট প্রস্তুতির বেলাও সেম। প্রথম যৌগটার নাম মনে রাখতে হয়, একটা অ্যালকোহল ইউজ করা হয়। এই অ্যালকোহলের নাম হলো লরাইল অ্যালকোহল। অ্যালকোহলের নাম কি? লরাইল অ্যালকোহল। এই লরি টাইপের C12H26O, এটাকে বলে লরাইল অ্যালকোহল। ওকে, এই লরাইল অ্যালকোহল প্রথমে H2SO4 এর সাথে বিক্রিয়া করে। এই সংখ্যাটা মনে রাখলেই হবে, বাকিগুলো তুমি কি কি যোগ করতে হবে এটা মনে রাখলে করা যাবে, কারণ এটা প্রসেস আছে। যেমন H2 আর অক্সিজেন এই দুটো নিয়ে আলাদা হয়ে যাবে, কি তৈরি করবে? H2, বাকিটা জাস্ট একসাথে অ্যাড হয়ে যাবে। C12H26 আর কি SO4। বুঝা গেছে? ওকে, আচ্ছা, লরাইল অ্যালকোহলের সাথে আমরা সালফিউরিক অ্যাসিড যোগ করছি, কি তৈরি হয়েছে? লরাইল হাইড্রোজেন সালফেট। এটার নাম হলো লরাইল হাইড্রোজেন সালফেট। হাইড্রোজেন সালফেট। ঠিক আছে, সো মনে রাখবে সাবান থেকে ডিটারজেন্ট একটু প্রোভার্সন। ঠিক আছে, সাবানে যেটা উঠবে না দাগ, সেটা ডিটারজেন্ট উঠবে। আর সাবান ডিটারজেন্ট যেটা উঠবে না, ব্লিচিং পাউডার দিলে দাগ না কালারটা উঠে যাবে। ঠিক আছে, বেটে গেল C12H26SO4। ঠিক আছে, এটার সাথে এবার NaOH এর বিক্রিয়া দিব। C12H26SO4, এটার সাথে কার বিক্রিয়া দিব বলছি? NaOH এর বিক্রিয়া দিব। এখানেও একটা H2 আলাদা হবে, বাকিটা বসে যাবে। একটা কি আলাদা হবে? H2। একটা আছে H2 এর মধ্যে কি কি আছে? H প্লাস আর কি OH মাইনাস। তো এখানের মধ্যে H প্লাসটা, OH মাইনাসটা তো আমরা দেখতেছি। H প্লাসটা কই? H প্লাসটা কই?
এখান থেকে একটা এইচ নিব, কোথা থেকে H26 থেকে একটা এইচ নিব, এখান থেকে একটা এইচ, আর এখানে OH কি তৈরি করছে, এইখান থেকে একটা এইচ নিব, H2। আচ্ছা এবার যা বাকি আছে তা সব একত্রিত করে লিখে দেবো, C12 H26 লিখবো না, 25 SO4 N, এটাকে বলে সোডিয়াম লরাইল হাইড্রোজেন সালফেট, যেটাকে বলা হয় ডিটারজেন্ট, সোডিয়াম লরাইল হাইড্রোজেন সালফেট, সোডিয়াম লরাইল বা সোডিয়াম লরাইল সালফেট বললেও হয়, সোডিয়াম লরাইল সালফেট, এটাকে বলতেছে কি ডিটারজেন্ট, কি বলতেছে ডিটারজেন্ট, ঠিক আছে। তো এই এতটুকু ডিটারজেন্ট প্রস্তুতির বেলা শুধু দুটাই বিক্রিয়া, আর কিছু না, খেলা শেষ বাংলাদেশ, এই দুটাই বিক্রিয়া। হ্যাঁ, প্রথমে আমরা লরাইল অ্যালকোহল থেকে লরাইল হাইড্রোজেন সালফেট তৈরি করছি, লরাইল হাইড্রোজেন সালফেট ছিল NaOH এর বিক্রিয়ায় সোডিয়াম লরাইল সালফেট তৈরি করছি, এটাকে ডিটারজেন্ট বলতেছি, এটা হলো ডিটারজেন্ট, ঠিক আছে, বোঝা গেছে, এটাকে বলা হচ্ছে কি ডিটারজেন্ট। তো সাবান এবং ডিটারজেন্ট তৈরি থেকেও গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা ঘত প্রশ্নটা আসে এই চ্যাপ্টারে, সাবান এবং ডিটারজেন্টের মাধ্যমে ময়লা পরিষ্কার, এটা ব্যাখ্যাটা, ঠিক আছে। যে যেমন পারে তেমন ব্যাখ্যা লিখে দিয়ে চলে আসে, এরকম লিখে দিয়ে চলে আসতে হবে, জিনিসটা বুঝে লিখতে হবে, ঠিক আছে। এটা তোলার কিছু না, এটা বই আছে যদিও, ঠিক আছে, তোলা হয়েছে বাকিদের, ওকে। এবার আমি দেখাচ্ছি সাবান এবং ডিটারজেন্টের মাধ্যমে কিভাবে ময়লা পরিষ্কার করা হয়। তো সাবানের সংকেত কি একটু বলবে, C17 H35 COO Na। আমি তো এখন ফিরে বলি, অন করি আমি। আচ্ছা এটা কি C12 H25 SO4 Na, ঠিক আছে। আচ্ছা এইখানের মধ্যে দুইটা যৌগের মধ্যে কোন দুইটা জিনিস কমন একটু কি বলতে পারবে? সোডিয়াম কমন না, একটা জিনিস কমন আছে না এখানের মধ্যে, সেটা কি সোডিয়াম। এই দুইটা যৌগ এই দুইটা আয়নে ভাগ করা যায়, একটা হলো গিয়ে মাইনাস আয়ন, একটা প্লাস আয়ন, একটা মাইনাস আয়ন, একটা প্লাস আয়ন। এই মাইনাস পোর্শনটাকে বলে হাইড্রোফোবিক প্রান্ত, কি বলে সরি হাইড্রোফিলিক প্রান্ত, হাইড্রোফিলিক প্রান্ত, আর এটাকে বলে হাইড্রোফোবিক প্রান্ত। আমি বুঝে দিচ্ছি জিনিসগুলো কি, এটা এত কঠিন না, অনেক সহজ জিনিস। হাইড্রোফোবিক, ফোবিয়া শুনছি না, ফোবিয়া আমরা হাইট ফোবিয়া, তারপর ডগ ফোবিয়া, ঠিক আছে, কুকুর দৌড়াই, ঠিক আছে। তো এই ধরনের ফোবিয়া গুলো মধ্যে একটা ফোবিয়া আছে যেটা হাইড্রোফোবিয়া, মানে পানি বিকর্ষী, যারা যে সকল আয়ন পানি থেকে দূরে দূরে থাকে, তেল এবং গ্রিজের প্রতি আকর্ষিত হয়, এগুলোকে বলতেছে কি হাইড্রোফোবিক প্রান্ত। আর যেগুলো পানির মধ্যে হেভি লেভেলের ফিল নেই, তারা হলো কি হাইড্রোফিলিক প্রান্ত, ঠিক আছে। এরা হলো পানি আকর্ষী, ঠিক আছে। সেই আয়ন গুলো পানির প্রতি অ্যাট্রাক্ট হয়, আর এই আয়ন গুলো পানি দিয়ে কি হয় ডিস্ট্রাক্ট হয়, ঠিক আছে। তাহলে এই জন্য এটাকে বলা হচ্ছে হাইড্রোফোবিক, এটাকে বলা হচ্ছে কি হাইড্রোফিলিক। আচ্ছা, তো আমি যদি এই পুরো যৌগগুলোকে আমি এক একটা যদি আয়ন হিসেবে কাউন্ট করি, এটা ধরলাম একটা আয়ন, ধরো আমরা একটা জারে, এগুলো কেমন রাখবো, আচ্ছা তো এখানের মধ্যে ধরো ছিঁড়ে গেছে একটু, ঠিক আছে। তো এখানের মধ্যে ধরো ময়লা ময়লা আটকেছে এই জায়গায়, ঠিক আছে। হ্যাঁ ধরো ও বিয়েতে গেছে এই শার্টটা পরে, এখন খাসি দেখেছো, বিয়ে পাগল হয়ে গেছে, এমন ভাবে খাইছে, নিজেও খাইছে, কাপড়কেও খাইছে, ঠিক আছে। সেই গেঞ্জি আমরা নিয়ে এখানে দেখলাম কি হয়, পরীক্ষা করে দেখবো কি হয়, তুলে তো এটা নিলাম, ঠিক আছে। তো এখানে ধরো এখানের মধ্যে বিভিন্ন ধরনের ময়লা আছে বা তেল বা চর্বি জাতীয় জিনিস পড়ছে। এখন এই জিনিসটা যাবে কিভাবে? যাবে এভাবে যে এই আয়নটাকে আমরা আপাতত এরকম একটা, এটাকে ধরি মাইনাস প্রান্ত আর এটাকে ধরি প্লাস প্রান্ত, এটা জাস্ট একটা আয়ন হিসেবে আমরা কল্পনা করতেছি, এটা হলো একটা সাবান অথবা ডিটারজেন্ট একটা আয়ন, ঠিক আছে। আচ্ছা তো হয় কি প্লাস প্রান্তটা কার দিকে আকর্ষিত হয়, ময়লা বা তেল বা চর্বির দিকে, আর মাইনাস প্রান্তটা বাইরে, বাইরে তো পানি আছে হ্যাঁ কিনা, বাইরে পানির দিকে, এই প্রান্তটা বাইরের পানির দিকে আকর্ষিত হয়। এরকম কি করে একটা বলয় টাইপের তৈরি করে, কি তৈরি করে
বলয় তৈরি করে। কাজটা বুঝে দিচ্ছি। ওকে, সো এখানের মধ্যে যখনই আমরা ডিটারজেন্ট কিংবা সাবান দিয়ে এই কাপড় চোপড়ের এখানে লাগাই, তখন দেখা যায় সঙ্গে সঙ্গে সাবান এবং ডিটারজেন্ট দুইটা আয়নে ভাগ হয়ে যায়, একটা পজিটিভ প্রান্ত, একটা নেগেটিভ প্রান্ত, আর একটা কালো প্রান্ত। থ্যাংক গড। আচ্ছা, হ্যাঁ এসি দিছি তো, এসি বেশি চলতেছে, এটা রুম টেম্পারেচার 28। তোমাদের শারীরিক গরম এবং এখানে আমাদের পরিবেশের গরম সব একত্রিত হয়ে এই 21টা 20টা কোথায় গেছে দেখো, 28। ঠিক আছে, আরো যদি মানুষ কয়েকজন হতো তাহলে তার করা হয়ে যেত। ঠিক আছে, এই জন্যই বলতেছি তুমি শ্বাস প্রশ্বাস ত্যাগ করবে ওটা, সে বেড়া হোক। ঠিক আছে, আচ্ছা দেখো এখানের মধ্যে এই দুইটা আয়ন ভাগ হয়ে যায় সাবানের মধ্যে, একটা পজিটিভ একটা কি নেগেটিভ। পজিটিভটা ওই তেল আছে চর্বিকে ঘিরে রাখে, আর নেগেটিভটা বাইরে পানির অণুর সাথে কি তৈরি করে, বলয় তৈরি করে একটা। যখনই আমরা এই কাপড়টা নিয়ে এখানে ওয়াশিং মেশিনে দিয়ে দিই বা এই কাপড়টা নিয়ে ধুতে দিয়ে দিই, তখন দেখা যায় এই বলয়টা সার্কুলার পয়েন্টে এভাবে ঘুরে 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 ওই ময়লাটাকে নিয়ে তুলে দেয়, উপরে উঠে যায়। আর এটাকে আমরা বলি ফেনা। কি বলি? ফেনা। যখন কাপড় রাখি আর ডিটারজেন্ট পানি দিই, তখন নর্মালি ডিটারজেন্টটা দুই ভাগে ভাগ হয় বা সাবানটা দুই ভাগে ভাগ হয়, সাবানের অণুটা একটা প্লাস একটা মাইনাস। প্লাস প্রান্তকে বলা হচ্ছে হাইড্রোফোবিক, মাইনাস কে বলা হচ্ছে হাইড্রোফিলিক। প্লাস প্রান্তটা যেখানে কাপড়ে চোপড়ে ময়লা আটকায় সেখানে তেল বা গ্রিজের দিকে আকর্ষিত হয়, আর মাইনাস প্রান্তটা বাইরে একটা কি তৈরি করে, বলয় তৈরি করে। কিছুক্ষণ পর দেখা যায় যখন কাপড়টাকে মোচড় দেওয়া হয়, তখন এই জিনিসটা সার্কুলার পয়েন্টে বা এরকম এখান থেকে বের হয়ে উপরের দিকে ফেনা আকারে জমা হয়। ঠিক আছে, এভাবে এই কাপড় থেকে আসলে সাবান এবং ডিটারজেন্টের মাধ্যমে কি হয়, ময়লা পরিষ্কার করা হয়। তো এখন জানি না কি দেখা, আমাদের দিন তখন কিছু অ্যাড দেখাতো। ঠিক আছে, ওয়াশিং পাউডার, নির্মা। ঠিক আছে, তো তখন ওই অ্যাড এর মধ্যে কিন্তু এরকম এরকম কিছু দেখাতো জিনিস, যে এরকম এরকম সার্কেল করে উঠে যায়। ঠিক আছে, তখন আমরা ভাবতাম এটা মানে এগুলো মানে অ্যানিমেশন করে দেখাচ্ছে, জাস্ট কিছু মানে রিয়েলিটি কিছু না এরকম ভাবতাম, কিন্তু অ্যাকচুয়ালি ভিতরে কাজটা এভাবে হয়। ঠিক আছে, ওরা ওইটাই দেখাতো। যারা ফলা করতেছে তারা বুঝতেছে, তারা বুঝে নাই, যেহেতু আমরা তখন আমরা জানতাম না জিনিসগুলো, তখন আমরা ভাবতাম যে আরে কিছু কি কতগুলো হচ্ছে এখান থেকে উড়ে যাচ্ছে এরকম এরকম। হ্যাঁ, তো এখন জিনিসটা বুঝাই। ঠিক আছে, তো এই হলো, এখন তো একটা দেয় না সাবান টাবানের। ঠিক আছে, ওকে। না ওরা তো কিছু দিতে পারে। তোমার এক্সপিরিয়েন্স আছে বুঝা গেছে, আমার এক্সপিরিয়েন্স আছে। আচ্ছা, ওকে, এটা গেল। যাদের বাসায় ওয়াশিং মেশিন নেই তাদের মোটামুটি সবারই এক্সপিরিয়েন্স থাকার কথা। ঠিক আছে, ওকে। আর যাদের বাসার মধ্যে যদি মানে মহানুভব যদি মাথা থাকে তাহলে আর এটা করতে হয় না। ঠিক আছে, মারা আসলে করতে হয় না, বিশেষ করে মানে মেয়েদের ব্যাপারটা তো জানি না, আমাদেরকে করতে হয় না কাজটা। ঠিক আছে, মানে আমাদেরকে বলো যে আমি বাই ফরচুন আনফরচুনেটলি করতেছি, যখন আমার অপারেশন ছিল পুরো ঘরের কাপড় চোপড় দায়িত্ব সব আমার হাতে করছে। আমার বাবা তাকে হ্যান্ডস আপ করে দিয়েছে, হবে না, আর আমার বাড়িতে ছোট, তো ওই কারণে আর কোনো কিছু অপশন নেই, আমার থেকে নাম দিয়েছে আর কি। ওই তখন বুঝতে পারছি আর আমার মার জন্য তখন আমার সম্মান কোন লেভেলে বেড়ে গেছে এগুলো বলা হবে না। তখন বুঝতে পারছি আসলে ঘরের কাজ যে বাইরের কাছ থেকে কত কঠিন, তখন বুঝতে পারছি জিনিসটা। আচ্ছা, ওকে, এটা কি বুঝা গেছে? এটা কি বুঝা গেছে? আচ্ছা, তো আমরা যতই বলি আমরা নানান দিক দিয়ে আমার মা বাইরে জবও করে, আবার বাসায় বাসায় এসে আমাদের জন্য রান্না বান্না করে, আবার সবকিছু। আচ্ছা, ওই রান্না বান্না আমরা করি না, আমরা বাইরে থেকে এনে খাইছি, কিছু করার নেই। ঠিক আছে, কে রান্না করবে? আমার বাবা রান্না করবে। ওই আমি ওই ডিম ডিম ভাজা করতে জানি, ওইটা নর্মালি চালাইছি আর কি। আর আমার তো সকালের বেলা আর দুপুর বেলা ডিম একটা সিদ্ধ করে খেয়ে গেলো। ঠিক আছে, তো আর বেশি কিছু লাগতো না। ঠিক আছে, আর রাত্রেবেলা বাইরেটার থেকে আনতাম সবজি টবজি করে দিয়ে খেয়ে ফেলতাম কোনোভাবে 2 সপ্তাহ 3 সপ্তাহ কাটাই ফেলছি আর কি। কি করবো আর। তাও শেষমেশ আম্মা অসুস্থ ঠিকভাবে উঠেও নাই, আমাদের করুণীয় অবস্থা থেকে আম্মা নেমে গেছে। আর এই হলো কাহিনী। তো মেয়েরা বাইরে ভিতরে কাজ যেভাবে করতে পারে এভাবে আমাদের পক্ষে সম্ভবই না। ঠিক আছে, আমাদের পক্ষে একটা জিনিস সম্ভব, আমরা 7টা 8টা পর্যন্ত কাজ টাজ করে বাইরে একটা সুন্দরভাবে আড্ডা দিতে শুনি। ঠিক আছে, এটা হলো রিল্যাক্সেশনের ব্যাপার। বাবা যেটা করে অফিস টফিস থেকে এসে
সুন্দর করে 8টা বাজে হাতে বেরিয়ে যাবে, তারপর আস্তে আস্তে 10টা 10:30 করে ঢুকবে। ওই 2-3 ঘন্টা 2-2.5 ঘন্টা আড্ডা দাও, মানে এটা অনেক বড় কিছু ছেলেদের জন্য। ঠিক আছে? তো ছেলেরা বন্ধুদের সাথে 2 মিনিট কথা বললে মনে করো যে মানে 2 দিন বেশি বাঁচি ফেলছি আমরা। ঠিক আছে? এরকম ফিল হয় যদি বাইরে কথাবার্তা বলে, কিন্তু মেয়েদের মধ্যে এটা দেখি না, সচরাচর দেখা যায় না জিনিসটা। ঠিক আছে? ওকে, সো এটা কি বোঝা গেছে? ওকে, তো এটা গেল। এটা এখন পরীক্ষা আসলে কি করবে, এরকম আমার মতো জামা নামা আগে দিবে, এগুলো ভুলেও করতে চাই এরা। ঠিক আছে? এটা বোঝানোর জন্য আমি করছি। ঠিক আছে? তোমরা কি করবে, ব্যাখ্যামূলক প্রশ্ন এটা বলবে সাবান এবং ডিটারজেন্ট অণুগুলো দুটো আয়নে ভাগ হয়, একটা প্লাস একটা মাইনাস। প্লাস আয়নটাকে বলা হয় হাইড্রোফোবিক, মাইনাস আয়নটাকে বলা হয় হাইড্রোফিলিক। হাইড্রোফোবিক প্রান্ত তেল এবং গ্রিসের দিকে আকর্ষিত হয়, পানি বিকর্ষিত হয়। আর মাইনাস প্রান্ত বা হাইড্রোফিলিক প্রান্তটা পানির আশেপাশে বলয় তৈরি করে একটা। কিছুক্ষণ পরে যখন আমরা এটার সাথে মিক্স করি তখন দেখা যায় ওই ওই বলয় সহ ওই জিনিসটা উঠে, মানে কাপড়ের ময়লাটা সহ তুলে ফেনা তৈরি করে এভাবে কাপড় থেকে ময়লা পরিষ্কার করা হয়। এবং বইয়ে ব্যাখ্যাটা অনেক সুন্দর করে দেওয়া আছে, আমি যা পড়াইছি এবং বইয়ে যদি একবার রিডিং করো জিনিসটা আরামসে বুঝবে। ঠিক আছে? বুঝা গেছে জিনিসটা? ওকে, এরপর টপিকের নাম লেখো। সাবান এবং ডিটারজেন্টে ময়লা উঠতেছে না। ঠিক আছে? এবার আসতেছে কিং ব্লিচিং পাউডার। ঠিক আছে? এই ব্লিচিং পাউডার কালার টালার সহ তুলে ফেলবে। ঠিক আছে? এই শুধু ময়লায় পরিষ্কার করবো না, কালারও তুলে ফেলবে। ঠিক আছে? হ্যাঁ, ফুডও করে ফেলবে অবশ্য। ঠিক আছে? তো গেল, এই জন্যই আমাদের মানে এই কুরবানি টুরবানি, তারপর ছাগল টাগল কাটলে দেখবে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়া হয়, মানে ওই টক টক এগুলোর মধ্যে, যাতে তাড়াতাড়ি জিনিসগুলো কি হয়, ওভারকাম হয়ে যায়। ঠিক আছে? ওকে, ব্লিচিং পাউডার মধ্যে প্রথমে আগে ব্লিচিং পাউডার তৈরিটা বোঝাতে হবে। ব্লিচিং পাউডার তৈরি করা হয় ক্যালসিয়াম হাইড্রক্সাইড থেকে। এটাকে কি বলে? এটাতে আমি মাত্র বলছি, আমাকে কি পাগল পাইছো তুমি? ক্যালসিয়াম হাইড্রক্সাইডের আরেকটা নাম কি? লাইম ওয়াটার, অথবা আরেকটা কি বলে, চুনের পানি বলে। এটা কি বলে? এটার সাথে ক্লোরিন গ্যাসের বিক্রিয়া দিব 40°C টেম্পারেচার। কত ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার? 40°C টেম্পারেচারে। কত ডিগ্রি? 40। আচ্ছা, তো এখন কি হয়েছে? কেউ মরে গেছে? ওকে, তো এখন এখান থেকে একটা H2 আলাদা হবে। কি আলাদা হবে? এই H2 টা এখান থেকে আলাদা হবে। এখানে যেহেতু দুটো ওয়েজ আছে, ইজিলি একটা H2 আলাদা হতে পারে এভাবে। তো H2 টা আলাদা হয়ে যাবে, আর একটা জিনিস তৈরি করবে এখানে, CaOCl। ঠিক আছে? এটাকে বলে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। কি বলে? এইকেই বলে ব্লিচিং পাউডার। মাঝে মধ্যে ব্লিচিং পাউডার সঙ্গে একটা আসে, এবং ব্লিচিং পাউডার তৈরিটা সব জায়গায় আসে, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড বলে নিচের কোনটি ব্লিচিং পাউডারের সঙ্গে? এই প্রশ্ন অনেকবার আসছে, অনেকবার আসছে। ঠিক আছে? CaOCl, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। এটা উচ্চতর শ্রেণীর ক্লাসও থাকবে, সো ইগনোর মারার কোনো অপশনই নেই। মদ খাইয়া চিল্লা দিচ্ছে। বোঝা গেছে? এই যে পাবলিক, বোঝা গেছে? আচ্ছা, এখন এই দুইটা যদি একটু আপলোড করছি, গরিব থেকে পাবলিক বানাইছি। আচ্ছা, গরিবই থাকতাম। আচ্ছা, এটার সাথে এটা বিক্রিয়া করাবো এখন। ঠিক আছে? সো আমরা ব্লিচিং পাউডার পেয়ে গেছি। ব্লিচিং পাউডারের সাথে যখন পানির বিক্রিয়া ঘটে তখন কি হয়, এটা একটু দেখবো। এই ব্লিচিং পাউডার এতটুকু বলো, এটা হলো ব্লিচিং পাউডার প্রস্তুতি। তোমাকে যদি বলে ব্লিচিং পাউডার প্রস্তুতি দেখাও, জাস্ট একটা বিক্রিয়া, কিছু দেখো। আচ্ছা, মাঝে মধ্যে কিন্তু এটা আসে, ক্যালসিয়াম কার্বনেট থেকে ব্লিচিং পাউডার প্রস্তুত করো, তখন কিভাবে করবে? ক্যালসিয়াম কার্বনেট থেকে আমি যদি বলি ব্লিচিং পাউডার প্রস্তুত করো, কিভাবে করবে? বা চুনা পাথর থেকে ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লিখলাম, এটা কি করব? বিয়োজন বিক্রিয়া ঘটাবো, ক্যালসিয়াম অক্সাইড আর কি তৈরি হবে? কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এই বিক্রিয়া কয়বার করছো? অনেকবার করছো না? এবার এটার সাথে কি বিক্রিয়া দেবো? পানির বিক্রিয়া দিব। চুনের সাথে পানির বিক্রিয়া দিলে হয়ে যাচ্ছে কি? চুনের পানি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে? ঠিক আছে, এই চুনের পানিটা এটার সাথে বিক্রিয়া করে তখন এটা দিয়ে দিবে। সো এই বিক্রিয়াগুলো আগের অধ্যায় থেকে নিয়ে এখানে দিয়ে দিতে পারে। এই বিক্রিয়াগুলো আগের অধ্যায় থেকে নিয়ে বলতে পারে যে ক্যালসিয়াম কার্বনেট থেকে ব্লিচিং পাউডার তৈরি করো। বড় জোর এর থেকে কঠিন কোশ্চেন আর হবে না। ডিরেক্ট বলতে পারে ব্লিচিং পাউডার প্রস্তুত করো, নাহলে বলতে পারে কি ক্যালসিয়াম কার্বনেট থেকে ব্লিচিং পাউডার প্রস্তুত
করো। ওকে, এরপরে আমি আসি। এরপরে এই ব্লিচিং পাউডারের মাধ্যমে কিভাবে কি করা হয়, ময়লা পরিষ্কার করা হয়, এই প্রশ্ন যদি আসে তাহলে আমরা বিক্রিয়াটা দিব। এটা যেটা তৈরি করে CaCl2 আর HOCl। কি কি তৈরি করে? CaCl2 আর HOCl। CaCl2 মানে কি? ক্যালসিয়াম ক্লোরাইড। আর এটা কি? হাইপোক্লোরাস অ্যাসিড। এটা অনেকটা টয়লেট ক্লিনারের মতো। এরপরে সব কাজ টয়লেট ক্লিনারের মতো। এটা কি ভেঙে কি হবে? এটা অলরেডি করে ফেলছো তোমরা। ভেঙে কি হবে? জাইমান অক্সিজেন HCl। ভেরি গুড। তারপর এরপরে জাইমান অক্সিজেন কি করবে? সব আগের মতো জীবিত জীবাণুকে মৃত জীবাণুতে বোঝা করবে, রঙিন পদার্থকে বর্ণহীন পদার্থ করবে। জি, কোথায়? এই যে এখানেও সিএল দুইটা আছে। এখানে আসলে সমাধাকরণ করা হয় না, এর সমাধান করে নেবে কি দুই দিবে হয়েছে মনে দেওয়া। এখানে দুইটা ক্লোরিন, দুইটা ক্লোরিন, চারটা ক্লোরিন। এরকম টাইপের হতে পারে। ঠিক আছে, সমাধাকরণটা তো ইম্পর্টেন্ট না এইসব বিক্রিয়া। ঠিক আছে, বিক্রিয়াটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে যে চ্যাপ্টার সমাধাকরণ ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, এখন এখানের মধ্যে কিছু কেস আছে। ঠিক আছে, এটাকে বলে রেডিক্যাল, রেডিক্যাল ফ্রি রেডিক্যাল সংক্রান্ত কিছু আলোচনা। এই কারণে অনেক সময় সমাধাকরণ না মিললেও বিক্রিয়াটা সঠিক হয়। ঠিক আছে, এখন তোমাদের তো এগুলো নাই। ঠিক আছে, সো ওটা ইম্পর্টেন্ট না, আমি বলে দেবো কোন কোন চ্যাপ্টার সমাধান। যেমন চ্যাপ্টার 6 সমাধাকরণ না করলে হবে এইটা, চ্যাপ্টার 8 সমাধাকরণ না করলে হবে না, চ্যাপ্টার 11, চ্যাপ্টার 12, চ্যাপ্টার 10 এগুলো সমাধাকরণ অত বেশি ইম্পর্টেন্ট। বিক্রিয়া লিখতে মানুষের ডাক পেটে যায় না সমাধাকরণ কি হবে। ঠিক আছে, সো বিক্রিয়াটা ফোকাস করে একটু ইয়ে করার চেষ্টা করো। আর দেখো পরীক্ষার লাস্টের সময় বাকি আছে 3-4 মিনিট, তুমি বিক্রিয়াটা আগে তুলে দিবে। তোমাকে বললো যে ব্লিচিং পাউডারের মাধ্যমে কি হবে, তুমি ব্যাখ্যা লাগা স্টার্ট করতে হবে, খাতাটা টান দিয়ে নিয়েছে কোনো লাভ হইলো। তুমি লিখবে যে ব্লিচিং পাউডারের মাধ্যমে ময়লা পরিষ্কার নিয়ে ব্যাখ্যা করা হলো। এটা লেখার সাথে সাথে একটা বিক্রি দিবে। এবার বিক্রিয়াটা ব্যাখ্যা করা স্টার্ট করবে, বলো নেয় নেয় তখন নিবি। ঠিক আছে, তো সেখানে তুমি 4-এর মধ্যে বিক্রিয়াগুলো দেখাতে পারলে মিনিমাম 3 হলো পাবে বোর্ডে। আর ধরো অন্যান্য জায়গায় ধরো কাটলো 2। ঠিক আছে, কিন্তু কিন্তু মিনিমাম বোর্ডে 3 দিবে। ঠিক আছে, বিক্রিয়াগুলো যদি দেখাতে পারো। কিন্তু তুমি যদি ব্যাখ্যা লেখার চক্করে বিক্রিয়াটা দেখাও, তোমার ডাইরেক্ট ডাবল 0 হয়ে যাবে। ঠিক আছে, এগুলো অনেক তোমাদের শহরের খাতাগুলো অনেক দূর দূরান্ত যায়। সো একটু টেকনিক্যালি অ্যান্সার করার চেষ্টা করবে। উল্টা পাল্টা লেখা দিয়ে খাতা পড়াই দেওয়ার কোনো দরকার নেই। মেইন কথাবার্তা লাগবে। সায়েন্সের মধ্যে উল্টা পাল্টা কোনো লেখার দরকার নেই। সায়েন্স উল্টা পাল্টা কথা লেখার জন্য আসো তো ভাই, সমাজ সমাজ এগুলো আছে। সেখানে তুমি মানাও না। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা কয়বার যে লিখছি আমি পরীক্ষায় ওরে ভাই। মানে প্রতিটা সমাজের প্রতিটা ইয়ার মধ্যেই ছিল, মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা আমার কমন লাইন। আমার মানে একজন যদি কেউ মনোযোগ দিয়ে খাতা কাটায় অবজার্ভ করে এ বুঝতে হবে উনি আমি কি লিখছি। আমাদের স্কুলে তখন মানে আমরা যখন লাস্টের দিকে পড়তেছিলাম তখন হিন্দু ধর্ম টিচারটা মানে অসুস্থ হয়ে গেছে স্কুলে। তো আমাদের বৌদ্ধ ধর্ম টিচার হিন্দু ধর্ম ক্লাস নিত। তো উনি তো খাতা কাটতো যে এবার এগুলো এক বরাবর নাম্বার, হ্যাঁ শেষ। খাতা কাটতো যে বরাবর নাম্বার। তো আমরা এরকম বরাবর নাম্বার পেয়ে যেতাম।